আসসালামু আলাইকুম। আমি ডক্টর মালিক মুরাদ, অ্যাসোসিয়েট প্রফেসর অর্থোপেডিক্স। আমি আজকে আপনাদের অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস পড়াবো, যেটা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট দুই ক্ষেত্রে খুবই জরুরি। ট্রমার দুইটা লেকচার হয়েছে, আজকে থার্ড লেকচার। আমি আপনাদেরকে পড়াবো ফ্র্যাকচার নেক অফ ফিমার, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই এটা কঠিন মনে করে। আসলে এটা কঠিন না, এটা আজকে পড়লে হয়তো আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। আমি আপনাদেরকে আবারও বলছি, আমি লেকচারে যেহেতু কোনো প্রজেক্টর বা স্লাইড ইউজ করি না, আপনারা কষ্ট করে একটু খাতা কলম নিয়ে বসবেন। আশা করি ফ্র্যাকচার নেক অফ ফিমার খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি শুরু করছি। ফ্র্যাকচার নেক অফ ফিমার মানে ফিমারের নেক ভেঙে গেলে সেটার নামই হলো ফ্র্যাকচার নেক অফ ফিমার। এখন দেখুন কোন এজে ভাঙে। এটা যে কোনো এজেই ভাঙতে পারে, তবে সাধারণত ওল্ড এজে ভাঙে। বয়স্ক পেশেন্টরা যখন পড়ে যায় তখনই এটা বেশি ভাঙে। পরে যে পিক হচ্ছে 70 to 80, এই বয়সটাতে নেক ফিমার বেশি ভাঙে, তবে যে কোনো এজেই ভাঙতে পারে। দেখুন নেক ফিমার ফ্র্যাকচার, এটা প্রথমেই আমি আপনাদেরকে ক্লাসিফিকেশন পড়াবো, যে নেক ফিমার ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন কিভাবে করা হয়। ফার্স্ট হচ্ছে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, মানে কোন জায়গাটায় ভাঙছে নেকের সেটার উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন ফ্র্যাকচার নেক অফ ফিমার। যদি জাস্ট হেডের নিচেই ভাঙে সেটাকে বলা হয় সাব ক্যাপিটাল। ক্যাপিটাল মানে হেড, আমরা সবাই জানি। যদি হেডের জাস্ট নিচেই ভাঙে সেটাকে বলা হয় সাব ক্যাপিটাল। যদি নেকের মাঝ বরাবর ভাঙে সেটাকে বলা হয় ট্রান্স সার্ভাইকেল। আপনারা জানেন নেকের আমরা আরেকটা নাম বলি সার্ভাইকেল রিজন, ওই থেকে এই নামটা আসছে ফিমারের। যে ফিমারের নেকের মাঝখান দিয়ে যদি ভাঙে তাহলে সেটাকে বলা হয় ট্রান্স সার্ভাইকেল, মানে একদম মাঝামাঝি ভেঙে যাওয়া। আর যদি নেকের নিচের অংশের দিকে ভাঙে, দ্যাট মিনস টোকেন্টারের জাস্ট উপরে, তাহলে সেটাকে বলা হয় আপনার বেজাল ফ্র্যাকচার, বেজাল নেক ফ্র্যাকচার। তাহলে অ্যানাটমিক্যালি ফ্র্যাকচার নেক অফ ফিমার থ্রি টাইপস। টাইপ 1 সাব ক্যাপিটাল, জাস্ট হেডের নিচে যদি মাঝামাঝি ভাঙে সেটাকে বলি আমরা ট্রান্স সার্ভাইকেল। আর যদি নেকের নিচের অংশে ভাঙে তাহলে সেটাকে বলি আমরা বেজাল নেক ফ্র্যাকচার। আমি মনে করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি নেক ফিমারের ফ্র্যাকচার, তাহলে তো বুঝবেন। আমি জানি না দেখা যাচ্ছে কিনা। দেখেন এটা একদম নেকটা ভেঙে গেছে। দেখেন নেকের কোনো অ্যানাটমি নেই, একদম টোটালি নেকটা ফ্র্যাকচার হয়ে গেছে। যদিও এটা অনেক দিনের পুরনো, আপনারা যা ছবিটা দেখে রাখুন। এটা একটা নেক ফিমারের ভাঙার একটা ছবি। এই যে দেখুন, এইখান থেকে যদি আমি ক্লাসিফিকেশনটা আপনাদের ছবিতে দেখে পড়ি, দেখেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার, যদি এই যে হেড এটা জাস্ট নিচে ভাঙে সেটার নামই আপনার সাব ক্যাপিটাল। যদি নেকটার মাঝখানে ভাঙে মাঝামাঝি তাহলে সেটা হবে ট্রান্সসার্ভিক্যাল। আর যদি
নেকের নিচের অংশে ভাঙে সেটাকে আমরা বলি বেজাল ফ্র্যাকচার। তাহলে হেডের জাস্ট নিচে ভাঙলে সাব ক্যাপিটাল, নেকের একদম মাঝামাঝি ভাঙলে ট্রান্সসার্ভাইকেল, যদি আমরা নেকের নিচের অংশে মানে টোকেনটার জাস্ট উপরে নেকটা ভাঙে তাহলে সেটাকে বলি আমরা বেজাল নেক ফ্র্যাকচার। আমি মনে করি আপনারা এই ক্লাসিফিকেশনটা বুঝতে পারছেন। তাহলে অ্যানাটমিক্যালি ফ্র্যাকচার নেক অফ ফিমার থ্রি টাইপস। টাইপ 1 সাব ক্যাপিটাল, টাইপ 2 ট্রান্স সার্ভাইকেল, টাইপ 3 বেজাল নেক ফ্র্যাকচার। তাহলে অ্যানাটমিক্যালি ফ্র্যাকচার নেক অফ ফিমার থ্রি টাইপস, সাব ক্যাপিটাল, ট্রান্স সার্ভাইকেল, বেজাল নেক ফ্র্যাকচার। কিন্তু আরেকটা ক্লাসিফিকেশন আছে, এটা অনেকেরই ধরে, সেটা হলো গার্ডেন ক্লাসিফিকেশন ফ্র্যাকচার নেক অফ ফিমার। গার্ডেন ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে ভাঙার পরে নেকটা ডিসপ্লেসড হলো কিনা, মেনলি এটার উপর ভিত্তি করে। তারপর আরও কিছু জিনিস আছে, ওগুলো আপনাদের জানা দরকার নেই। আপনারা যেটা মনে রাখবেন যে গার্ডেন ক্লাসিফিকেশন 4 টাইপ, গার্ডেন 1, গার্ডেন 2, গার্ডেন 3, গার্ডেন 4। আমি আপনাদেরকে খুব ধীরে ধীরে বলছি, আপনারা শুনে রাখুন। গার্ডেন ক্লাসিফিকেশন ফ্র্যাকচার নেক অফ ফিমার। গার্ডেন 1 হলো ইনকমপ্লিট ফ্র্যাকচার। ইনকমপ্লিট ফ্র্যাকচার, ইনকমপ্লিট মিনস আপনার নেকটা পুরোপুরি ভাঙে নাই, পার্শিয়ালি ভাঙছে, একটা অংশ ভাঙছে, এক সাইড ভাঙছে হয়তো, সেটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট ফ্র্যাকচার। গার্ডেন টাইপ 1। গার্ডেন টাইপ 2 কমপ্লিট ফ্র্যাকচার বাট আনডিসপ্লেসড। তার মানে হলো নেকটা পুরোপুরি ভাঙছে কিন্তু কোনো ডিসপ্লেসড হয়নি। তাহলে আবার বলছি আমি গার্ডেন ক্লাসিফিকেশন। গার্ডেন টাইপ 1 ইনকমপ্লিট ফ্র্যাকচার, গার্ডেন টাইপ 2 কমপ্লিট ফ্র্যাকচার বাট আনডিসপ্লেসড, গার্ডেন টাইপ 3 complete fracture and partially displaced, মানে ডিসপ্লেসমেন্ট হয়েছে কিন্তু পার্শিয়ালি ডিসপ্লেসড। গার্ডেন টাইপ 4 কমপ্লিট ফ্র্যাকচার অ্যান্ড কমপ্লিটলি ডিসপ্লেসড, মানে ভেঙে গেছে এবং টোটালি সরে গেছে, এটা হলো গার্ডেন টাইপ 4। আমি ক্লাসিফিকেশনটা আবার বলছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। গার্ডেন টাইপ 1 ইনকমপ্লিট ফ্র্যাকচার, গার্ডেন টাইপ 2 কমপ্লিট ফ্র্যাকচার বাট আনডিসপ্লেসড, গার্ডেন টাইপ 3 কমপ্লিট ফ্র্যাকচার partially displaced, গার্ডেন টাইপ 4 কমপ্লিট ফ্র্যাকচার অ্যান্ড কমপ্লিটলি বা টোটালি ডিসপ্লেসড। খুবই সহজ ক্লাসিফিকেশন। দেখুন আবার আমি নেক ফিমার ক্লাসিফিকেশন বলছি আপনাদেরকে। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, অ্যানাটমিক্যালি ফ্র্যাকচার নেক অফ ফিমার থ্রি টাইপস। টাইপ 1 সাব ক্যাপিটাল, জাস্ট হেডের নিচে ভাঙলে সেটা হলো সাব ক্যাপিটাল। যদি নেকের মাঝখান দিয়ে ভাঙে সেটাকে বলা হয় ট্রান্স সার্ভাইকেল, আর নেকের নিচের অংশে ভাঙলে সেটাকে বলা হয় বেজাল ফ্র্যাকচার। তাহলে অ্যানাটমিক্যালি ফ্র্যাকচার নেক অফ ফিমার থ্রি টাইপস: সাব ক্যাপিটাল, ট্রান্স সার্ভাইকেল অ্যান্ড বেজাল নেক ফ্র্যাকচার। আবার বলছি আমি, সাব ক্যাপিটাল অ্যানাটমিক্যালি ফ্র্যাকচার নেক অফ ফিমার থ্রি টাইপস: সাব ক্যাপিটাল, ট্রান্স সার্ভাইকেল, বেজাল নেক ফ্র্যাকচার। এছাড়া আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটাকে বলে গার্ডেন ক্লাসিফিকেশন। গার্ডেন ক্লাসিফিকেশনে ফ্র্যাকচার নেক অফ ফিমার ফোর টাইপস: গার্ডেন টাইপ 1 ইনকমপ্লিট ফ্র্যাকচার, গার্ডেন টাইপ 2 কমপ্লিট ফ্র্যাকচার বাট আনডিসপ্লেসড,
গার্ডেন টাইপ 3, কমপ্লিট ফ্র্যাকচার partially displaced. Garden type 4, complete fracture and completely displaced but totally displaced. আমার মনে হয় ক্লাসিফিকেশন নিয়ে কারো কোনো কনফিউশন থাকে। এবার এসে আমরা ফ্র্যাকচার নেক ফিমার নিয়ে আসলে তার ম্যানেজমেন্ট কি করব? ফ্র্যাকচার নেক ফিমারের ম্যানেজমেন্ট, তাহলে প্রথমে আসবে আপনার ক্লিনিক্যাল ফিচার। আমি খুব ধীরে ধীরে বলছি, আপনারা শুনুন। যে একটা হিস্ট্রি অফ ট্রমা থাকবে, অথবা ফল অন গ্রাউন্ড, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে। কি কি ফিচার পাবেন? তাহলে দেখুন, নেক ফিমার ভেঙে গেলে আমরা ইউজুয়ালি ফ্র্যাকচারের যে কমন ফিচারগুলো সেগুলো সবই পাবো। পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডারনেস থাকবে, হিস্ট্রি অফ ট্রমা থাকবে। এখন দেখুন, একটা রোগীর যখন নেক ফিমার ভেঙে যাবে সে কিন্তু হাঁটতে পারবে না, তার মানে আনএবল টু ওয়াক, সাধারণত হাঁটতে পারবে না। এবং আপনারা জানেন যখন নেক ভেঙে যায়, খুব মনোযোগ দিয়ে শুনুন, নেক ফিমার যখন নেকে ভেঙে যাবে তখন কিন্তু ফিমারটা আর নিচের দিকে সাপোর্ট থাকে না, তখন সেটা উপর দিকে উঠতে থাকে। এটাকে বলে প্রক্সিমাল মাইগ্রেশন। তাহলে ভেঙে যাওয়ার পরে যদি অংশটা উপর দিকে উঠতে থাকে তাহলে ওই পাটা কী হবে? আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বলতেই হবে। সেটা হচ্ছে শর্টেনিং অফ দ্য লিম্ফ। যে অংশটা ভাঙবে শর্টেনিং অফ দ্য লিম্ফ। দেখুন আরেকটা জিনিস, যে নেক যখন ভেঙে যায় তখন কিন্তু ফিমারটা আর সোজা থাকতে পারে না, তখন সেটা ভাঙার সাথে সাথে এরকম হয়ে যায়, মানে পাটা আপনার বাইরের দিকে রোটেট হয়ে যাবে। এটাকে বলা হয় এক্সটার্নাল রোটেশন অফ দ্য লিম্ফ। এটাকে বলা হয় এক্সটার্নাল রোটেশন অফ দ্য লিম্ফ, মানে লোয়ার লিম্ফটা আপনার এক্সটার্নালি রোটেট হয়ে থাকবে। তাহলে দেখুন, দুটো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে নেক ফিমার ভেঙে গেলে আপনার পাটা ছোট হয়ে যেতে পারে, সেটা হচ্ছে শর্টেনিং অফ দ্য লিম্ফ। এবং পাটা আপনার এভাবে ছিল সোজা, সেটা ভাঙার সাথে সাথে এভাবে ঘুরে যাবে, সেটার মানে হলো আপনার এক্সটার্নালি রোটেশন হয়ে যাবে। পাটা কী হয়ে যাবে? আপনার এক্সটার্নালি রোটেশন হয়ে যাবে। তাহলে দেখুন, নেক ফিমার ফ্র্যাকচারের ক্লিনিক্যাল ফিচার, পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, আনএবল টু ওয়াক, পেশেন্ট হাঁটতে পারবে না। এবং যেই দুইটা ফিচার আপনাদেরকে বলতেই হবে সেটা হচ্ছে শর্টেনিং অফ দ্য লিম্ফ, মানে লিম্ফ ছোট হয়ে যাবে, যেই পাটা ভাঙবে ওটা কিছুটা ছোট দেখা যাবে, অ্যান্ড এক্সটার্নাল রোটেশন অফ দ্য লিম্ফ। এক্সটার্নাল রোটেশন, এই লোয়ার লিম্ফটা কী হয়ে যাবে আপনার, যেটা ভাঙছে এটা আর এইভাবে ব্যালেন্স থাকতে পারবে না, এটা এক্সটার্নালি রোটেট হয়ে যাবে। তাহলে আবার ফিচারগুলো মনে রাখেন, একটা হিস্ট্রি অফ ট্রমা থাকবে রোগীর, পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, আনএবল টু ওয়াক, সে হাঁটতে পারবে না, লিম্ফটা শর্টেনিং থাকবে এবং এক্সটার্নালি রোটেট থাকবে, এক্সটার্নালি রোটেট। এই কটা ফিচার বলতে পারলে আপনাদের জন্য হবে। আরও কিছু ফিচার আছে, সেটা আন্ডার গ্রাজুয়েটের নট নেসেসারি, সেটা ব্রায়ান্স ট্রায়াঙ্গেল দেখি, সময়কার্স লাইন দেখি, এগুলো আমার মনে হয় আন্ডার গ্রাজুয়েটে পড়াটা জরুরি না, আপনারা এইটুকু পড়লেই হবে। তাহলে দেখুন, নেক ফিমার ফ্র্যাকচারের ক্লিনিক্যাল ফিচার গেল। তার মধ্যে আমি আবারও বলছি, দুইটা ফিচার আপনাদেরকে বলতে হবে কমন ফিচারের পরে, সেটা হচ্ছে একটা শর্টেনিং অফ দ্য লিম্ফ আর একটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন অফ দ্য লিম্ফ, লোয়ার লিম্ফ। যেহেতু নেক ভাঙছে, নেক ফিমার, লোয়ার লিম্ফটা এক্সটার্নালি রোটেট থাকবে এবং লোয়ার লিম্ফ যেই পাটা ভাঙছে ওই পাটা ছোট হয়ে যাবে। এই দুটো আপনাকে বলতেই হবে। এখন আপনি এক্সরে করবেন, কি এক্সরে করবেন? আপনি দুই ধরনের এক্সরে করতে পারেন নেক ফিমার ভাঙলে। একটা এক্সরে পেলভিস ইনক্লুডিং বোথ হিপ জয়েন্ট, এটা করলে আপনার সুবিধা, আপনি অন্য হিপ জয়েন্টের সাথে এটা কম্পেয়ার করতে পারতেছেন। এপি ভিউ করবেন, যে এক্সরে পেলভিস ইনক্লুডিং বোথ হিপ জয়েন্ট। অথবা যেই পাটা আপনার মনে হচ্ছে ভেঙে যাবে ওই পাটাও করতে পারেন শুধু, তখন হবে আপনার এক্সরে রাইট ও লেফট হিপ জয়েন্ট বোথ ভিউ, তখন আপনি এপি ল্যাটারাল দুইটা ভিউ করতে পারবেন। তাহলে সিম্পল একটা এক্সরে করে আমরা নেক ফিমার। আবার বলছি আমি, ফ্র্যাকচার নেক ও ফিমার অ্যানাটমিক্যালি 3 টাইপস। যদি হেডের জাস্ট নিচেই ভাঙে সেটাকে বলি আমরা সাব ক্যাপিটাল,
যদি নেকের মাঝামাঝি ভাঙে তাহলে সেটাকে বলি আমরা ট্রান্স সার্ভাইক্যাল, আর যদি নেকের নিচের অংশে ভাঙে সেটাকে বলি আমরা বেজাল ফ্র্যাকচার। তাহলে অ্যানাটমিক্যালি ফ্র্যাকচার নেক অফ ফিমার 3 টাইপস: সাবক্যাপিটাল, ট্রান্স সার্ভাইক্যাল অ্যান্ড বেজাল। সেকেন্ড হলো গার্ডেন ক্লাসিফিকেশন। গার্ডেন ক্লাসিফিকেশনের 4টে টাইপ আছে: গার্ডেন 1, গার্ডেন 2, গার্ডেন 3, গার্ডেন 4। গার্ডেন 1 যেটা, সেটা হচ্ছে ইনকমপ্লিট ফ্র্যাকচার, মানে নেকটা পুরোপুরি ভাঙেনি, সেটা হচ্ছে ইনকমপ্লিট ফ্র্যাকচার। গার্ডেন 2, কমপ্লিট বাট আনডিসপ্লেসড, নেকটা পুরোটাই ভাঙছে কিন্তু ডিসপ্লেসড হয়নি, কমপ্লিট বাট আনডিসপ্লেসড। গার্ডেন 3, কমপ্লিট বাট পার্শিয়ালি ডিসপ্লেসড, এখানে কি হয়েছে? পার্শিয়ালি ডিসপ্লেসড। গার্ডেন 4, কমপ্লিট ফ্র্যাকচার অ্যান্ড কমপ্লিটলি অথবা টোটালি ডিসপ্লেসড। তাহলে গার্ডেন 1 ইনকমপ্লিট ফ্র্যাকচার, গার্ডেন 2 কমপ্লিট ফ্র্যাকচার বাট আনডিসপ্লেসড, গার্ডেন 3 কমপ্লিট ফ্র্যাকচার অ্যান্ড পার্শিয়ালি ডিসপ্লেসড, গার্ডেন 4 কমপ্লিট ফ্র্যাকচার অ্যান্ড কমপ্লিটলি ডিসপ্লেসড। ক্লিনিক্যাল ফিচার কি? একটা হিস্ট্রি অফ ট্রমা অথবা ফল অর গ্রাউন্ড এরকম হিস্ট্রি থাকবে, পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, পেশেন্ট আনএবল টু ওয়াক, শর্টেনিং অফ দ্য লিম্ব থাকবে অ্যান্ড এক্সটার্নাল রোটেশন অফ দ্য লিম্ব। এটুকু আপনাদের জন্য এনাফ। ইনভেস্টিগেশন কি করবেন? নেক ফিমার ফ্র্যাকচারে আমরা এক্সরে পেলভিস ইনক্লুডিং বোথ হিপ জয়েন্ট, তখন আপনি অন্য হিপ জয়েন্টের সাথে একটু কম্পেয়ার করতে পারবেন, অথবা যেই পার্ট আপনার ভেঙে গেছে শুধু ওই জয়েন্টেরই আপনি এক্সরে করতে পারেন। এক্সরে হিপ জয়েন্ট বোথ ভিউ, অ্যান্টেরিওল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়র, অ্যান্টেরিও পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ভিউ। আবার বলছি আমি, ইনভেস্টিগেশন কি করবেন? ইনভেস্টিগেশন আপনি এক্সরে পেলভিস ইনক্লুডিং বোথ হিপ জয়েন্ট, অ্যান্টেরিও পোস্টেরিয়র ভিউ, এই একটা এক্সরে করলে আপনার বোঝা যাবে। এটা সুবিধা হলে আপনি ভাঙা নেকটা ভালো নেকের সাথেও কম্পেয়ার করতে পারবেন। অথবা আপনি যদি চান যে পাটা ভাঙছে শুধু ওইটারই এক্সরে করবেন, তাহলে এক্সরে রাইট অর লেফট হিপ জয়েন্ট বোথ ভিউ, তাহলে আপনার ডায়াগনোসিস হয়ে গেল। এখন দেখুন, নেক ফিমার ফ্র্যাকচার, এটার চিকিৎসা কী? এটা চিকিৎসা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শুনুন। নেক ফিমার ফ্র্যাকচারে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, নো কনজারভেটিভ ট্রিটমেন্ট, এটা জানতেই হবে। অনলি অপারেটিভ ট্রিটমেন্ট। এটা বাচ্চা হোক, মিডিল এজ হোক, ওল্ড এজ হোক, যে কোনো এজেই নেক ফিমার যদি ভেঙে যায়, ট্রিটমেন্ট অনলি সার্জারি। আবারও বলছি আমি, ট্রিটমেন্ট অনলি সার্জারি, নো কনজারভেটিভ ট্রিটমেন্ট, নন অপারেটিভ কোনো চিকিৎসা নেই, সরাসরি অপারেশন করতে হবে। কেন করতে হবে? সেটার অনেকগুলো কারণ আছে, আপনাদের জন্য নট নেসেসারি, কারণ অপারেশন না করলে জোড়া লাগে না নেক ফিমার, এটাই মনে রাখুন আপনারা। এখন নেক ফিমার ফ্র্যাকচারে যে আমরা অপারেশন করব, কি অপারেশন করব? এই অপারেশনটা ভাগ করা হয় অ্যাকর্ডিং টু এজ, রুগীর বয়সের সাথে ভাগ করা হয়, যে কোন বয়সে আমরা এক এক বয়সে আমরা ডিফারেন্ট এজে ডিফারেন্ট সার্জারি। আমি খুব সংক্ষেপে আপনাদের বয়সটা ভাগ করে দিচ্ছি, তারপরে আমি ট্রিটমেন্টও বলছি। বিলো 65 ইয়ার্স, এটা হচ্ছে আমি যেটা বলছি সেটি স্ট্যান্ডার্ড সারা ওয়ার্ল্ডের জন্য, যেটা রিকগনাইজড। বিলো 65 ইয়ার্স একটা গ্রুপ, 65 to 75 ইয়ার্স সেকেন্ড গ্রুপ, অ্যাবভ 75 ইয়ার্স আরেকটা গ্রুপ। তাহলে আমরা তিনটা গ্রুপে অ্যাকর্ডিং টু এজ এই চিকিৎসাটাকে ভাগ করে নিলাম। একটা গ্রুপ হচ্ছে বিলো 65 ইয়ার্স, 75 ইয়ার্স, আরেকটা গ্রুপ হচ্ছে আপনার অ্যাবভ 75 ইয়ার্স। এখন দেখুন, বিলো 65 ইয়ার্স, খুব মনোযোগ দিয়ে শুনুন। বিলো 65 ইয়ার্স এই এজে যদি কারো নেক ফিমার ভাঙে, তাহলে মনে রাখবেন আমরা ওই ফিমারের যে নেকে ভেঙে যে হেডটা আলাদা হয়ে গেছে ওইটাকে আমরা রেখে দেবো, মানে ওটাকে ফেলবো না। এর সাথে আরেকটু মনে রাখুন, যদি 75-এর উপরে হয় তাহলে আমরা ওটাকে ফেলেই দিই। যেমন আপনাদের এক্সট্রা দেখে ফেলে দেওয়ার একটা এক্সট্রা, তাহলে আপনারা বুঝবেন। দেখেন
এই এক্সরেটা দেখুন, ধরেন এই রোগীটার বয়স অ্যাবভ 75, তাহলে দেখুন এখানে কিন্তু তার যে নেকটা ভেঙে গেছিলো আমরা কিন্তু ওই হেডটাকে রাখিনি, ওটা ফেলে দিয়ে আমরা একটা আর্টিফিশিয়াল প্রস্থেসিস বসাই দিয়েছি। দেখেন মানে ওই হেডটাকে রাখি নেই, আমরা একটা নতুন হেড সহ নেক সহ একটা স্ট্যাম্প বসাই দিয়েছি, এটাকে বলে প্রস্থেসিস। দেখুন এটা দিয়ে রুগী হাঁটতে পারতেছে। এটা হলো আপনার, আমি এটা দেখালাম এই কারণে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এটা হলো অ্যাবভ 75 যখন। তাহলে আবার আমি আসি বিলো 65 আমরা কী চিকিৎসা দেবো। তাহলে বিলো 65 আমি আপনাদেরকে আগেই বলছি যে আমরা নেকটাকে বা হেডটাকে ফেলবো না, আমরা যেটা রোগীর ভেঙছে ওটাকে আমরা অপারেশন করে জোড়া লাগানোর চেষ্টা করব। তাহলে আমরা কি অপারেশন করব? অপারেশনের নাম হলো, আমরা যেহেতু ভেঙে গেছে আমরা ধরেই নিব যে এটা ডিসপ্লেস হয়েছে। যদি ডিসপ্লেস থাকে অথবা নাও থাকতে পারে, যদি থাকে তাহলে আমরা এটাকে রিডাকশন করব। আপনারা জানেন রিডাকশন করা হয় কিভাবে। এবং যদিও এখানে আমরা অপারেশন করি, মনে রাখবেন রিডাকশনটা করা হয় ক্লোজ রিডাকশন। রিডাকশনটা করা হয় ক্লোজ রিডাকশন। আমাদের এক ধরনের মেশিন আছে, আপনারা শুধু নামটা শুনে রাখুন, সিআর মেশিন, যেটা দিয়ে আমরা ওই মেশিনের নিচে আমরা পাটাকে টান দিয়ে, এটার আবার অনেকগুলো মেথড আছে, আপনাদের জানার প্রয়োজন নেই। আমরা ওই নেকটাকে আবার আগের অবস্থায়, ভাঙা নেকটাকে আগের অবস্থায় নিই, রিডাকশন করি ফার্স্টে। তাহলে রিডাকশনের সময় কিন্তু আমরা অপারেশন করছি না, এই জন্য এই রিডাকশনটার নাম হলো ক্লোজ রিডাকশন। এখন ক্লোজ রিডাকশন করার পরে আমরা কি করব? এটাকে তো ফিক্সড করতে হবে, ইন্টারনাল ফিক্সেশন। তাহলে দেখুন আমরা অপারেশনের সময় কিন্তু বলি ওপেন রিডাকশন, কিন্তু এখানে নেক ফিমারের ক্ষেত্রে কিন্তু আমরা ওপেন করে রিডাকশন করি না, আমরা ক্লোজ রিডাকশন করি। প্রথমে রিডাকশন করি ক্লোজ, তারপরে আমরা ছোট ছোট ছিদ্র করে ওই দিক দিয়ে আমরা স্ক্রু ঢুকিয়ে দিই নেকের ভিতরে। আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি, তারপরে আমরা ফিক্সড করি, এটাকে বলা ইন্টারনাল ফিক্সেশন। তাহলে আপনার অপারেশনটার নাম হবে কি? ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। উইথ হিপ স্ক্রু। হিপ স্ক্রু কী ধরনের আপনাদের আমি একটা ছবি দেখাচ্ছি। তাহলে আপনারা এখানে ওপেন রিডাকশন শব্দটা বলবেন না, আপনারা বলবেন যে আমরা ভাঙাটা আসলে আমরা কি করি? ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। এই যে দেখুন ছবিটা, যদিও ছবিটা অনেক পুরানো, আপনারা একটু দেখেন হিপ স্ক্রু কীভাবে লাগানো হয়। আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এই টোকেনটারের এই নিচ থেকে স্ক্রুগুলো লাগানো হয়েছে, 3টে স্ক্রু দেওয়া হয় সাধারণত, এখানে যদিও 3টা, আপনার একটাই মনে হচ্ছে কিন্তু 3টে স্ক্রু দেওয়া হয়। তাহলে দেখুন নেক ফিমার যখন ভেঙে যায়, তাহলে যদি এজ যদি বিলো 65 হয়, তাহলে আমরা কি করব? সহজে চিকিৎসাটা মনে রাখুন, ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। উইথ হিপ স্ক্রু। এই জাস্ট এই ছবিটা দেখুন। তাহলে আমাদের ট্রিটমেন্ট কি? বিলো 65 ইয়ার্স, ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। দেখুন এটা ওপেন রিডাকশন অনেক সময় করা হয়, তবে আন্ডার গ্রাজুয়েটে আমার মনে হয় নট নেসেসারি এটা জানা। শুধু এটুকু মনে রাখেন, বিলো 65 ইয়ার্স, বিলো 65 ইয়ার্স আমরা ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। এবার আমি তৃতীয় গ্রুপটা চলে যাচ্ছি, আমি দ্বিতীয় গ্রুপটা পরে বলছি, যে অ্যাবভ 75 ইয়ার্স। অ্যাবভ 75 ইয়ার্স, দেখুন বিলো 65 ইয়ার্স আমরা কিন্তু ওইটাকে রেখে দিলাম, তার অরিজিনাল যে হাড় যেটা ভেঙে গেছিলো ওটাকে রেখে দিলাম। কী করলাম আমরা? ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। যদি অ্যাবভ 75 হয় তাহলে আমরা ওই অংশটাকে ফেলে দেবো, মানে যে এখান থেকে যে ভেঙে গেছিলো আমরা হেডটা সহ ওই অংশটাকে ফেলে দিয়ে একটা নতুন প্রস্থেসিস লাগাই দেব। মানে আমরা হাড়টাকে, বোনসটাকে আর রাখবো না। তাহলে দেখুন এটার নাম হলো প্রস্থেসিস। এখন এই অপারেশনটার নাম কি? দেখুন এই একটা হিপ জয়েন্টের 2টা অংশ থাকে আপনারা জানেন, একটা হলো এসিটাবুলাম আর একটা হলো হেড অফ ফিমার। এই 2টা অংশ মিলে হিপ জয়েন্ট হয়। তাহলে আমরা কোন অংশটা পরিবর্তন করছি? আমরা শুধু হেড অফ ফিমারকে পরিবর্তন করছি। তাহলে দেখুন অপারেশনটার নাম হবে কি? যেহেতু হেড অফ ফিমারটা পরিবর্তন করছে, পরিবর্তন মিনস হলো রিপ্লেসমেন্ট, তাহলে অপারেশনটা নাম হবে রিপ্লেসমেন্ট। দেখেন পুরো জয়েন্টটা করি না আমরা, কিন্তু এসিটাবুলাম চেঞ্জ করি নাই, আমরা শুধু হেড অফ ফিমার করছি, মানে অর্ধেক করছি, এই জন্য বলা হয় হেমি। তাহলে অপারেশনটার নাম হবে কি? রিপ্লেসমেন্ট হেমি। আর জয়েন্ট যখন চেঞ্জ করি তখন সেটাকে বলা হয় আর্থোপ্লাস্টি, সেটার নাম হলো আর্থোপ্লাস্টি। তাহলে পুরো অপারেশনটার নাম হবে আপনার রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি।
রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। আবার আমি বলছি, দেখুন রিপ্লেসমেন্ট মানে পরিবর্তন করে দিলাম। একটা হিপ জয়েন্ট তৈরি হতে দুটো অংশ লাগে, একটা হলো এসিটাবুলাম আর একটা হেড অফ ফিমার। তাহলে আপনারা দেখুন আমরা কিন্তু এসিটাবুলাম চেঞ্জ করি না, শুধু হেড অফ ফিমার চেঞ্জ করছি অর্ধেক, নেক থেকে যে অংশটা ভাঙছিল ওইটুক। এই জন্য যেহেতু অর্ধেক করছি এই জন্য নামটা হলো হেমি। আর আর্থোপ্লাস্টি মিনস হলো জয়েন্ট রিপ্লেসমেন্ট করে দেওয়ার, পুরো নামটা হলো আর্থোপ্লাস্টি। তাহলে অপারেশনটার নাম হবে কি রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি, সহজ। তাহলে আবার আমি বলছি, যদি বিলো 65 হয়, যদি বিলো 65 হয় তাহলে আমরা কি করব, ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, আমরা ওই নেকটাকে রেখে দেবো, হেডটাকে রেখে দেবো। অপারেশন করব কিভাবে, ক্লোজ রিডাকশন করে ইন্টারনাল ফিক্সেশন করে রেখে দেবো, ওটা জোড়া লেগে যাবে। আর যদি অ্যাবভ 75 হয় তাহলে আমরা ওটাকে ফেলে দিব, তখন অপারেশনটা আমরা হবে রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি, খুব সহজ। এবার আসে আমরা মিডিল গ্রুপ, যেটা 65 to 75, এটা আপনারা খুব সহজে মনে রাখুন। আমরা প্রথমে চেষ্টা করব ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। 65 থেকে 75 যে গ্রুপটা, আমরা কি করব, চেষ্টা করব ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। যদি ফেল করি আমরা তাহলে রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। তাহলে দেখুন মিডিল যে গ্রুপটা, সেই গ্রুপটাতে আমরা দুইটা চিকিৎসা করতে পারি। প্রথমে চেষ্টা করব ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, ইফ নট পসিবল রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। যদি এটা না পারি তাহলে আমরা বলটাকে চেঞ্জ করে ফেলব। তাহলে আবার আমি বলছি, বিলো 65, একটু মনোযোগ দিয়ে শুনুন, বিলো 65 যদি নেক ফিমার ফ্র্যাকচার নিয়ে আসে তাহলে আপনার চিকিৎসা হলো ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। যদি আমরা এখানে ক্লোজ করতে না পারি, এই কথাটা আমি বলিনি, মনোযোগ দিয়ে শুনেন, ক্লোজ করতে না পারি তাহলে ওপেন রিডাকশন করেও আমরা ফিক্সড করে দিই, কিন্তু বল ফেলা যাবে না। বিলো 65-এ কখনো বল ফেলা যাবে না, এখানে আমরা অপারেশন করে ফিক্সড করে দিই। তাহলে বিলো 65 আমরা প্রথমে চেষ্টা করব ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, ইফ নট পসিবল ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। তাহলে এটা বিলো 65 ইয়ার্স। অ্যাবভ 75 ইয়ার্স সরাসরি রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি, আমরা বলটাকে ফেলে দিয়ে নতুন বল লাগিয়ে দেবো, রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। তাহলে দুটা গ্রুপ শেষ। মাঝখানের গ্রুপটা 65 to 75, আমরা প্রথমে চেষ্টা করব ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। যদি এখানে ইফ নট পসিবল তাহলে আমরা ওপেন রিডাকশন করবো না, আমরা একটু ফেলে দিয়ে রিপ্লেসমেন্ট করে ফেলবো। তাহলে দেখেন বিলো 65 আমরা বলটাকে রেখে দিচ্ছি, এটা কোনোভাবে ফেলা যাবে না। অ্যাবভ 75 ওটা আমরা ফেলেই দিচ্ছি, কোনোভাবেই রাখবো না। আর 65 to 75 আমরা চেষ্টা করব রাখার জন্য, যদি না পারি তাহলে ফেলে দেব। ট্রিটমেন্টটা আবার শুনুন, খুবই গুরুত্বপূর্ণ। বিলো 65 ইয়ার্স, ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। বিলো 65 ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, ইফ নট পসিবল ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। তাহলে বিলো 65 কমপ্লিট। অ্যাবভ 75 রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি, আমরা ওই বলটাকে ফেলে দিয়ে নতুন বল লাগাই দেবো, এটার নাম হলো রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। তাহলে বিলো 65 শেষ, অ্যাবভ 75 শেষ। এবার আসি মাঝের গ্রুপ 65 to 75, ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, ইফ নট পসিবল রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। আমি আশা করি সবার কাছে চিকিৎসাটা খুবই সহজ মনে হওয়ার কথা। এবার আসুন বাচ্চাদের ক্ষেত্রে। দেখুন বাচ্চারা যেহেতু বিলো 65 ইয়ার্স, তার মানে তাদের চিকিৎসাটা হবে বিলো 65 ইয়ার্সের মতোই, তবে আমি চিকিৎসাটা আবার বলছি বাচ্চাদের ক্ষেত্রে। এটাকে বলে বিলো 12 ইয়ার্স, বাচ্চা ধরা হয় যদি 12 বছরের নিচে হয়, আমাদের অর্থোপেডিক্সে যেটা আমরা ধরি বিলো 12 ইয়ার্স। এখন তাহলে আমরা কি করব, ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন, কথাটা সেম, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনি হিপ স্ক্রু দেন তাহলে এত বড় মোটা স্ক্রু, এটা নেক ভেঙে যাওয়ার বা আবার ফেটে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা বাচ্চাদের ক্ষেত্রে এত মোটা স্ক্রু দিই না, আমরা এক ধরনের পিন দিই। ওই পিনটার নাম হলো নোজ পিন, নোজ পিন। আমি আপনাদের আবার উচ্চারণটা বলছি, ওটার নাম হচ্ছে নোজ পিন, KNOWLES, নোজ পিন,
KNOWLES, নো স্পিন। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে সেম চিকিৎসা, ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু না বলে আমরা শব্দটা বলবো নো স্পিন। শব্দটা কি বলবো? নো স্পিন। তাহলে নেক ফিমার ফ্র্যাকচার আবার আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। ফ্র্যাকচার নেক অফ ফিমার classification, fracture neck of femur 3 types. Anatomically fracture neck of femur 3 types. সাবক্যাপিটাল, যদি জাস্ট হেডের নিচেই ভাঙে আমি বলছি সেটা না বলে সাবক্যাপিটাল। যদি নেকের মাঝামাঝি ভাঙে সেটাকে বলা হয় ট্রান্স সার্ভাইকেল। যদি নেকের নিচের অংশে ভাঙে সেটাকে বলা হয় ভেজাল। তাহলে অ্যানাটমিক্যালি ফ্র্যাকচার নেক অফ ফিমার 3 টাইপস: সাবক্যাপিটাল, ট্রান্স সার্ভাইকেল, ভেজাল। শেষ। এছাড়া একটা ক্লাসিফিকেশন আছে, সেটাকে বলে গার্ডেন ক্লাসিফিকেশন। একজনের নাম অনুসারে এটা করা হয়েছে, গার্ডেন ক্লাসিফিকেশন। দেখুন, গার্ডেন 4টা টাইপ আছে: গার্ডেন টাইপ 1, গার্ডেন টাইপ 2, গার্ডেন টাইপ 3, গার্ডেন টাইপ 4। এগুলো গার্ডেন টাইপ 1 ইনকমপ্লিট ফ্র্যাকচার, মানে নেকটা পুরোপুরি ভাঙেনি। গার্ডেন টাইপ 2 কমপ্লিট ফ্র্যাকচার বাট আনডিসপ্লেসড, কমপ্লিট ফ্র্যাকচার বাট আনডিসপ্লেসড। Garden type 3 complete fracture and partially displaced, Garden type 4 complete fracture and completely displaced. তাহলে এখানে আপনার ক্লাসিফিকেশন শেষ হয়ে গেল। ক্লিনিক্যাল ফিচার কি পাবেন? একটা ট্রমার হিস্ট্রি থাকবে, পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, আনএবল টু ওয়াক, রুগী দেখবেন হাঁটতে পারতেছে না, শর্টেনিং অফ দ্য লিম্ফ, ওই পাটা ছোট হয়ে যাবে, এবং এক্সটার্নাল রোটেশন অফ দ্য লিম্ফ, পাটা এক্সটার্নালি রোটেট হয়ে যাবে। আরও কিছু ফিচার আছে, ওগুলো আপনাদের জন্য জরুরি না। এই ফিমারের হিপ জয়েন্টের টেন্ডারনেস কোথায় দেখতে হয় আপনারা একটু সহজে মনে রাখেন, ইনগুইনাল লিগামেন্টের জাস্ট নিচে চাপ দিলেই বোঝা যায়। স্পেসিফিক সাইটার জানা, শোমেকার্স ল্যান্ড, ব্রাঞ্চ ট্রায়াঙ্গেল, এগুলো আপনাদের নট নেসেসারি। শুধু আমি যেগুলো বলছি এগুলোই মনে রাখুন। ইনভেস্টিগেশন কি করবেন? আপনি এক্সরে পেলভিস ইনক্লুডিং বোথ হিপ জয়েন্ট, দুইটা সহ পেলভিসের এক্সরে করতে পারেন, অথবা যেটা আপনার কাছে ভাঙছি মনে হয় ওইটার এক্সরে করতে পারেন, যে এক্সরে হিপ জয়েন্ট বোথ ভিউ। ট্রিটমেন্ট কী দেবো? খুব সহজ করে মনে রাখুন। ট্রিটমেন্টে আমি প্রথমেই রুগীদেরকে 3টা ভাগে ভাগ করছিলাম: বিলো 65 ইয়ার্স, 65 to 75 ইয়ার্স, অ্যাবভ 75 ইয়ার্স। বিলো 65 ইয়ার্স, তার আগে আরেকটা কথা আমি বলছিলাম যে নেক ফিমারে কোনো কনজারভেটিভ চিকিৎসা দেওয়া যাবে না, অনলি অপারেটিভ। নেক ফিমার যে বয়সে ভাঙুক, চিকিৎসা অনলি অপারেটিভ। বিলো 65 ইয়ার্স ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো ক্লোজ রিডাকশন। আমরা ক্লোজ রিডাকশন, একটা মেশিন আছে আমাদের সিআব, ওটাতে দেখে দেখে আমরা রিডাকশন করি, এটাকে বলা হয় ক্লোজ রিডাকশন। এটার আবার অনেকগুলো মেথড আছে, আপনাদের নট নেসেসারি, জানার প্রয়োজন নেই। ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। আমি ছবি দেখেছি আপনাদেরকে যে কীভাবে হিপ স্ক্রু দেওয়া হয়। এই যে আবার একটু দেখাচ্ছি, দেখেন, এই যে দেখুন হিপ স্ক্রু লাগানো হয়েছে, দেখেন নেক ভাঙা, হিপ স্ক্রু দেওয়া হয়েছে। এখানে 3টি স্ক্রু, যদিও বোঝা যাচ্ছে না, এক্সরেটা অনেক পুরানো। তাহলে আমরা কি করি? ক্লোজ 65, ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। এখন বিলো 65 ক্লোজ রিডাকশন করতে পারলেন না, তাহলে কি করতে হবে? ওপেন রিডাকশন, কাইটা রিডাকশন করে তারপরে ফিট করতে হবে। তাহলে বিলো 65 আমরা কোনোভাবেই হেডকে ফেলবো না, আমরা রেখে দেবো এটাকে। কীভাবে? ক্লোজ রিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। ইফ নট পসিবল, ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। এখন এই চিকিৎসাটা যদি 12 বছরের নিচের বাচ্চা হয়, তাহলে আমরা হিপ স্ক্রুর পরিবর্তে দেই নো স্পিন। সেম ট্রিটমেন্ট, শুধু হিপ স্ক্রুর জায়গায় বলতে হবে নো স্পিন। বানানটা কি? KNOWLES, KNOWLES, নো স্পিন। তাহলে বিলো 12 ইয়ার যদি ভাঙা আসে, তাহলে আমরা করবো কি? ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ নো স্পিন। তাহলে আমার বিলো 65 শেষ। যদি আমি বলছি অ্যাবভ 75 হয়, তাহলে আমি ওই অংশটাকে ফেলে একটা নতুন প্রস্থেসিস লাগাই দেবো। এই যে দেখুন,
আমরা ওই নেকটাকে আর রাখবো না, ওই হেডটাকে আর রাখবো না, ওই হেডটাকে আমরা ফেলে দিয়ে নতুন একটা হেড লাগাই দিচ্ছি আর্টিফিশিয়াল। এই অপারেশনটার নাম হলো রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। এই অপারেশনটার নাম হলো রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। তাহলে দেখেন আপনার 75-এর উপরে চলে গেল, 65-এর নিচে চলে গেল, তাহলে মাঝখানের গ্রুপটা হলো 65 to 75। এখানেও আমরা প্রথমে চেষ্টা করব ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু দ্বারা ফিক্সড করে। এখানে যদি ইফ নট পসিবল তখন আর ওপেন করার প্রয়োজন নেই, ইফ নট পসিবল তখন আমরা হেডটাকে ফেলে দিয়ে রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি করে দেবো। কিন্তু করে দেবো রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। তাহলে তিনটা চিকিৎসা আবার বলছি আমি। বিলো 65 ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, if not possible open reduction internal fixation with hip screw, above 75 replacement heavy arthroplasty, 65 to 75 ফার্স্ট ট্রাই করবো ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, ইফ নট পসিবল রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। মানে মাঝখানে দুটোই করতে পারি, রাখতেও পারি ফেলেও দিতে পারি। আমি আশা করি আপনাদের চিকিৎসাটা মনে থাকবে। এইটুক জানলে আপনাদের জন্য অনেক এনাফ। অনেক স্যার ধরে যে আমরা কি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে পারি কিনা, মানে আমি যে বললাম যে রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি করি, দেখুন মানে কি আমরা হইতেছে এই একটা হিপ জয়েন্টের দুটো অংশ, একটা হলো এসিটাবুলাম আর একটা হলো হেড অফ ফিমার। তাহলে আমরা এখানে কিন্তু এসিটাবুলামটা পরিবর্তন করতেছি না, আমরা শুধু হেড অফ ফিমার পরিবর্তন করতেছি। এই জন্য এই অপারেশনটার নাম হলো রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। হেমি মানে অর্ধেক চেঞ্জ করতেছি। এখন যদি বলে টোটাল হিপ রিপ্লেস করা যায় কি না ভেঙে গেলে নেক, তখন অ্যান্সারটা কী হবে দেখুন। যদিও এটা আপনাদের জন্য জরুরি না, একটা রোগীর নেক ফিমার ভেঙে গেছে, তার সাথে আগে থেকে তার এসিটাবুলামটা কোনো কারণে ড্যামেজ, ধরেন অস্টিওআর্থ্রাইটিস অথবা কোনো কারণে তার এসিটাবুলামটা নষ্ট আছে, তখন কিন্তু আপনাকে এটাও চেঞ্জ করতে হবে, এসিটাবুলামও চেঞ্জ করতে হবে। তখনই একমাত্র আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করি। এটা নট নেসেসারি, আপনাদের লেভেলে খুব জরুরি না। আপনাদের লেভেলে যেটা জরুরি সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি, এটুকু বলতে পারলেই হবে। এখানে আবার অনেক ধরনের প্রস্থেসিস লাগাই আমরা, ইউনিপোলার, বাইপোলার, যদিও আমরা এখন আর ইউনিপোলার ইউজ করি না, সবই মোটামুটি বাইপোলার ইউজ করা হয়। আমি আশা করি নেক ফিমার আপনাদের যতটুকু পড়াইছে খুব ভালোভাবে বোঝার কথা। আর আমি গতদিন যে লেকচারটা নিয়েছিলাম ওই লেকচারটা সম্পর্কে একটু বলবো। ওইখানে আমার লেকচার নেওয়ার সময় দুইটা জায়গায় স্লিপ অফ টাং হয়েছে, এই দুইটা আপনারা একটু কারেকশন করে নেবেন। সেটা হচ্ছে আমি সুপ্রাকন্ডালের ফ্র্যাকচার পড়ানোর সময় যে সুপ্রাকন্ডালের ফ্র্যাকচারের আপনার প্লাস্টার করার আগে এবং পরে পাস দেখতে হয়। এখানে একটা জায়গায় আমি শেষের দিকে বলে ফেলছিলাম যে কলিস ফ্র্যাকচার, আসলে এটা কলিস উচ্চারণটা হবে না, এটা স্লিপ অফ টাং হয়ে গেছে। ওখানে শব্দটা হবে সুপ্রাকন্ডালের ফ্র্যাকচারের আগে এবং পরে আমরা রেডিয়াল পালস দেখে নিই প্লাস্টার করার। কেন দেখি সেটা আমি ডিটেলস আগে লেকচারটায় বলছি। এখানে একটা স্লিপ অফ টাং হয়েছে। আরেকটা হয়েছে যে সুপ্রাকন্ডালের ফ্র্যাকচারে আমরা অপারেশন করি। ইন্ডিকেশন অফ সার্জারি ইন সুপ্রাকন্ডালের ফ্র্যাকচার বা সুপ্রাকন্ডালের ফ্র্যাকচারে সার্জারির কী কী ইন্ডিকেশন আছে, তিনটে ইন্ডিকেশন ছিল আমি বলেছিলাম আপনারা। ফেলিওর অফ রিডাকশন যদি ওপেন ফ্র্যাকচার হয় অথবা ভাস্কুলার ইঞ্জুরি। এখানেও আমি কলিস শব্দটা বলে ফেলছি, সুপ্রাকন্ডালের পরিবর্তে স্লিপ অফ টাং আমার কলিস হয়ে গেছে। কলিসে কিন্তু কখনো অপারেশন করতে হয়নি, এটা আমি বারবার আপনাদেরকে লেকচারে বলেছি। এই দুইটা জায়গায় স্লিপ অফ টাং ছিল, জায়গায় একটু কারেকশন করে নেবেন যে ওখানে কলিস না হয়ে শব্দটা হবে সুপ্রাকন্ডালের ফ্র্যাকচার। আমি আশা করছি আপনারা লেকচারটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি জাস্ট 5 মিনিটসে পুরো লেকচারটা আবার রিভিউ করে শেষ করে দেব। ফ্র্যাকচার নেক অফ ফিমার খুব কমন একটা ফ্র্যাকচার ওল্ড এজে। এটা ক্লাসিফিকেশন দুইভাবে ক্লাসিফিকেশন করা যায়, একটা অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, একটা গার্ডেন ক্লাসিফিকেশন। আরও ক্লাসিফিকেশন আছে, ওগুলো জানার দরকার নেই আপনাদের। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন হলো সাবক্যাপিটাল, ট্রান্সসার্ভাইকেল, বেজাল ফ্র্যাকচার, শেষ। গার্ডেন টাইপ 1, গার্ডেন টাইপ 2, গার্ডেন টাইপ 3, গার্ডেন টাইপ 4। দেখুন নেক ফিমার ক্লাসিফিকেশন গার্ডেন টাইপ 1 আবার খুব সহজ করে আপনাদেরকে আমি বলছি। গার্ডেন টাইপ 1 ইনকমপ্লিট ফ্র্যাকচার, মানে পুরো নেকটা ভাঙেনি, এটা ইনকমপ্লিট, পার্শিয়ালি ভাঙছে, এটাকে বলা হচ্ছে গার্ডেন টাইপ 1। গার্ডেন টাইপ 2 কমপ্লিট ফ্র্যাকচার বাট আনডিসপ্লেসড, পুরাটাই ভাঙছে কিন্তু ডিসপ্লেসড হয়নি, গার্ডেন টাইপ 2। গার্ডেন টাইপ 3
কমপ্লিট ফ্র্যাকচার অ্যান্ড পার্শিয়ালি ডিসপ্লেসড, কিছুটা সরে গেছে, পার্শিয়ালি ডিসপ্লেসড। গার্ডেন টাইপ 4 কমপ্লিট ফ্র্যাকচার অ্যান্ড কমপ্লিটলি ডিসপ্লেসড, মানে পুরোটাই ভেঙে গেছে এবং পুরোটাই সরে গেছে। আবার আমি পুরোটা বলছি শুনুন। গার্ডেন টাইপ 1 ইনকমপ্লিট ফ্র্যাকচার, গার্ডেন টাইপ 2 কমপ্লিট ফ্র্যাকচার বাট আনডিসপ্লেসড, গার্ডেন টাইপ 3 কমপ্লিট ফ্র্যাকচার অ্যান্ড পার্শিয়ালি ডিসপ্লেসড, গার্ডেন টাইপ 4 কমপ্লিট ফ্র্যাকচার অ্যান্ড কমপ্লিটলি ডিসপ্লেসড। দেখুন, একটা নেক ফিমার ভেঙে গেলে কী কী ক্লিনিক্যাল ফিচার হবে? অন্যান্য ভাঙার মতোই কমন কিছু ফিচার আছে। পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে। রুগী যেহেতু নেক ভেঙে গেছে, সে হাঁটতে পারবে না, আনএবল টু ওয়াক অর ডিফিকাল্ট টু ওয়াক। রুগীর পাটা ছোট হয়ে যাবে, এটা আপনাদেরকে বলতেই হবে। সেটা হচ্ছে শর্টেনিং অফ দ্য লিম্ব, এবং পাটা যখন ভেঙে যায় তখন আর এটা সোজা থাকতে পারে না, এটা এভাবে পড়ে যায়, এটাকে বলা হয় এক্সটার্নাল রোটেশন অফ দ্য লিম্ব। তাহলে আবার বলছি ফিচারগুলা: পেন, সুইলিং, টেন্ডার, আনএবল টু ওয়াক অর ডিফিকাল্ট টু ওয়াক, শর্টেনিং অফ দ্য লিম্ব অ্যান্ড এক্সটার্নাল রোটেশন। আরও কিছু ফিচার আছে, সেগুলো আপনাদের জরুরি না। তাহলে এই ক্লিনিক্যাল ফিচার আপনাদের জানলেই হবে। ইনভেস্টিগেশন কি করব আমরা? এক্স-রে পেলভিস ইনক্লুডিং বোথ হিপ জয়েন্ট। এটা করলে একটা সুবিধা, আপনার ভাঙাটার সাথে ভালো হিপ জয়েন্টের কম্পেয়ার করতে পারবেন। এছাড়াও আমরা আরেকটা এক্স রে করতে পারি, যেই পাটা ভাঙছে শুধু ওইটারই এক্স রে করতে পারি। তাহলে ওইটা কী হবে? এক্স রে লেফট আর রাইট হিপ জয়েন্ট বোথ ভিউ। যে কোনো একটা এক্স রে করলে আপনি ডায়াগনোসিস করতে পারবেন। এবার আসে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট আমি আগেই বলছি, নেক ফিমারের কোনো কনজারভেটিভ চিকিৎসা নাই, এখানে অনলি অপারেটিভ চিকিৎসা। কেন অপারেটিভ চিকিৎসা? এটার অনেক এক্সপ্লেনেশন আছে, নট নেসেসারি, আপনাদের জানা দরকার নাই। আন্ডার গ্রাজুয়েটে শুধু এটুকু মনে রাখুন যে নেক ফিমার ভেঙে গেলে শুধু অপারেটিভ ট্রিটমেন্ট, কোনো কনজারভেটিভ চিকিৎসা দেওয়া যাবে না, শেষ। এখন কি অপারেশন করি? এটা হচ্ছে অ্যাকর্ডিং টু এজ আমরা কি সার্জারি করব। যদি বিলো 65 ইয়ার্স হয়, যদি বিলো 65 মানে 65-এর নিচে হয়, তাহলে আমরা এই ভাঙাটাকে ক্লোজ রিডাকশন করে, আমাদের এক ধরনের মেশিন আছে সিয়াম, আপনাদের ওইটা জানা দরকার নেই, ওটার আন্ডারে নিয়ে আমরা মেথড আছে, ওইভাবে আমরা করি, ক্লোজ রিডাকশন করি। এটা অপারেশন মানে না কেটেই রিডাকশনটা করি প্রথমে, তারপরে কেটে স্ক্রু ঢুকাই দিই। তাহলে এটার চিকিৎসাটা হবে ক্লোজ রিডাকশন বিলো 65 ইয়ার্স, ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। কী দ্বারা আটকে? আমরা হিপ স্ক্রু দ্বারা। তাহলে বিলো 65 চিকিৎসা কি? ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। বিলো 65 আপনি ক্লোজ রিডাকশন করতে পারতেছেন, অনেক টানাটানি করে দেখলেন ফেল, তাহলে কি করতে পারতো? পুরো কেটে তারপর রিডাকশন করতে হবে, তারপর হিপ স্ক্রু মারতে হবে। এটা অনেক পুরানো কেস হলে এই ক্ষেত্রে আমরা এটা করি। তখন কী হবে? আপনার ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। তাহলে বিলো 65 হলে আমি দুটোই করতে পারি, যে ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, অর যদি ফেল করি তাহলে ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। এই চিকিৎসাটা বিলো 65, কিন্তু বিলো 12 ইয়ার যদি হয়, বাচ্চা হয়, তাহলে সেম ট্রিটমেন্ট, কিন্তু আমরা হিপ স্ক্রু না দিয়ে নোজ পিন দিই। কি পিন দেই? বাচ্চাদের জন্য বিলো 12 ইয়ার্স, 12 বছরের নিচে হলে এত মোটামোটা হিপ স্ক্রু দেওয়া যায় না, ওটা ভেঙে যাবে। এই জন্য আমরা এখানে নোজ পিন দেই, KNOWLES, নোজ পিন। আবারও বলছি, KNOWLES, বাচ্চাদের ক্ষেত্রে নোজ পিন দেওয়া হয়। তাহলে বিলো 65 হলে আমরা কি দেবো? ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। ইফ নট পসিবল, ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। যদি 12 বছরের নিচে হয়, তাহলে আমরা ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ নোজ পিন। এই যে দেখুন, একটা হিপ স্ক্রু ছবি আমি দেখাচ্ছি, অনেক পুরাতন এক্সরে। দেখেন, আমরা এই রেখে দিলাম হিপ স্ক্রু, দেখেন কীভাবে দেওয়া হয়। এখানে 3টে স্ক্রু আছে, যদিও বোঝা যাচ্ছে না। এখন দেখেন, এটা হলো বিলো 65। যদি অ্যাবভ 75, আর মাঝখানের গ্রুপটা পরে আসছে বিলো 60, এবার যাচ্ছে আমি অ্যাবভ 75। অ্যাবভ 75 হলে আমরা ওইটার অপারেশন করে রাখবো না, যে হেডটা ভেঙে গেছিলো ওটা আমরা ফেলে দিব, ফেলে দিয়ে নতুন একটা আর্টিফিশিয়াল হেড লাগাই দিব। এই যে দেখুন, দেখুন এখানে কিন্তু ওইটা রাখিনি, আমরা আর্টিফিশিয়াল একটা লাগিয়ে দিয়েছি। এই অপারেশনটার নাম কি? দেখুন, আমরা এই পুরো হিপ জয়েন্টের দুটো অংশ, একটা এসিটাবুলাম, একটা হেড অফ ফিমার, আমরা শুধু হেডটাকে চেঞ্জ করছি, এসিটাবুলাম চেঞ্জ করি নাই, তার মানে জয়েন্টের অর্ধেক চেঞ্জ করছি। এই জন্য এটার নাম হলো হেমি। তাহলে অপারেশনটার নাম হলো কি? চেঞ্জ করাটা হলো রিপ্লেসমেন্ট, আর যেহেতু অর্ধেক চেঞ্জ করছি এই জন্য এটার নাম হলো হেমি। আর জয়েন্ট পরিবর্তন করার নাম হলো আর্থোপ্লাস্টি। তাহলে পুরা নামটা একসাথে বললে আমরা হবে রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি।
তাহলে চিকিৎসাটার নাম কি? রিপ্লেসমেন্ট হেমি আর্থ্রোপ্লাস্টি। তাহলে দেখুন অ্যাবভ 75 হলে আমরা ওটাকে ফেলে দিব, ফেলে দিয়ে নতুন একটা লাগাই দিচ্ছি। এটার নাম হলো রিপ্লেসমেন্ট হেমি আর্থ্রোপ্লাস্টি। এবার আসি আমরা মাঝখানের গ্রুপ 65 to 75। এই গ্রুপে কি করব আমরা? প্রথমে চেষ্টা করব ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। আমরা হেডটাকে রেখে দেওয়ার চেষ্টা করব। তাহলে ফার্স্ট কি করব? ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। ইফ নট পসিবল তখন আর এখানে ওপেন রিডাকশন করব না, এখানে আমরা হেডটা ফেলে দিয়ে রিপ্লেসমেন্ট করে দিব। তাহলে মাঝখানে যে গ্রুপটা 65 to 75 আমরা দুটো জিনিসই করতে পারি। প্রথমে চেষ্টা করব ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। ইফ নট পসিবল তাহলে আমরা কি করব? রিপ্লেসমেন্ট হেমি আর্থ্রোপ্লাস্টি। তাহলে তিনটা গ্রুপ যদি আমি সুন্দর করে এখন বলি, বিলো 65 ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। ইফ নট পসিবল ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। ইফ বিলো 12 BS close reduction and internal fixation with no spin. 65 to 75 close reduction internal fixation with hip screw. If not possible replacement hemiarthroplasty. Above 75 একটাই চিকিৎসা, রিপ্লেসমেন্ট হেমিআর্থ্রোপ্লাস্টি। আপনাদের যে চিকিৎসাটা আমি বললাম এটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে সারা পৃথিবীতে এটা ফলো করা হয়। আমাদের দেশে আমরা অনেক ক্ষেত্রে 50 ইয়ার্স বা 60 ইয়ার্স হলে আমরা রিপ্লেস করে দিই। এটারও অনেক কারণ আছে কেন করি, আপনাদের এগুলো জানা দরকার নেই। আপনাদের বইতে যেটা আছে পরীক্ষা সেটাই বলতে হবে। আমি মনে করি আপনারা নেক ফিমার ফ্র্যাকচার আশা করি পুরোপুরি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।